অভয়ার বিচার হবে না এই বিষয়ে সেটিং হয়ে গেছে। সেখানে লাল সবুজ গেরুয়া সবাই সেটিং করেছে। অভয়ার বাবা মা আমাকে ব্যক্তিগতভাবে সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম, বলেছে সবচেয়ে ক্ষতি করেছে সিবিআই। আসলে যাদের বিরুদ্ধে অভিযোগ, যারা গ্রেফতার হয়েছে, তারা কোনো না কোনোভাবে এই শাসকের চামচা, অথচ এখনো শাসক দলের নেতা নেত্রীরা বড় বড় কথা বলছে। আর ওই জুনিয়র ডাক্তারগুলো কখন সিএম ডাকবে সেই জন্যে বসেছিল। যেই ডেকেছে সিএম অমনি ছুটেছে। সবচেয়ে দুঃখের ব্যাপার কি জানেন? রাজ্যের একটাও বিদ্বজন বুদ্ধিজীবী বাবা মার পাশে দাঁড়াননি, একটাও শক্তিশালী ব্যক্তিত্ব বাবা মার পাশে দাঁড়াননি। কেউ দাঁড়ায়নি, কেউ কথা রাখেনি। এত ভয়, নিজের রাজ্যে এতদিন ধরে শাসন করেছিস, সেই লাল পতাকা নিয়ে পারলি না মিছিল করতে? আর গেরুয়া বিরোধী দলনেতা চেয়েছিল, পায়নি। দিল্লি থেকে ফোন এসছিল যে গেরুয়া পতাকা ব্যবহার করা যাবে না। কিন্তু অভয়ার বাবা মা তারা মানুষের দৌড়ে দৌড়ে কেঁদেছে, 1 বছর ধরে কেঁদেছে। বিরোধী দলের কথা কি আর বলবো, তারাও নির্লজ্জ, নেমক হারাম। জনতার নুন খেয়েছিস, তোদের উচিত ছিল সেই সময় দাঁড়ানোর, দাঁড়াসনি, তাই তোরা নেমক হারাম। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। বিচারহীনতার 1 বছর, বঞ্চনার 1 বছর, লাঞ্ছনার 1 বছর, নৃশংস নির্মম অত্যাচারের 1 বছর, মানুষের এই রাষ্ট্র ব্যবস্থার প্রতি সন্দেহের 1 বছর, 1 বছর লাল গেরুয়া সবুজ বিভিন্ন রাজনৈতিক দলের ব্যভিচারের 1 বছর, 1 বছর সিবিআই এর মতো এজেন্সির অশ্বডিম্ব প্রসব করার 1 বছর। হ্যাঁ, আমরা সবাই জানি এই 1 বছর ধরে আমরা শুধু দেখলাম। কি দেখলাম? নাটক দেখলাম। শেক্সপিয়ার কি বলেছেন? গোটা এই পৃথিবীটাই হচ্ছে রঙ্গমঞ্চ। এক একজন আসছেন, এক একটা চরিত্র অভিনয় করছে। ভাবুন তো সবুজ শাসকের কথা। তারা শুধু বিল এনে এবং কিছু মিছিল করে তারা ভেবেছিল বাজার গরম করে দেবে। আসলে যাদের বিরুদ্ধে অভিযোগ, যারা গ্রেফতার হয়েছে, তারা কোনো না কোনোভাবে এই শাসকের চামচা, অথচ এখনো শাসক দলের নেতা নেত্রীরা বড় বড় কথা বলছে। বিরোধী দলের কথা কি আর বলবো, তারাও নির্লজ্জ, নেমক হারাম। জনতার নুন খেয়েছিস, তোদের উচিত ছিল সেই সময় দাঁড়ানোর, দাঁড়াসনি, তাই তোরা নেমক হারাম। ভাবতে পারেন দৌর্দণ্ড প্রতাপ মন্ত্রী এসেছিল, অভয়ার বাবা মার সঙ্গে তিনি দেখা করেননি, সময় দেননি। করবেন কি করে? তাদেরও তো ভয় ছিল। শেখ হাসিনার সরকার পতন ঘটেছে, বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, আকাশ বাতাসে ছাত্র যুব নাগরিকদের হুঙ্কার। পরে ইউনুস মিয়া এসে বাংলাদেশকে পুরো ঘেঁটে দিলেন। পরে বোঝা গেল বাইরে থেকে, বিদেশ থেকে টাকা এসছে। কিন্তু এই ধরনের ঘটনায় ভয় পেয়ে গেল দিল্লির শাসক। দিল্লেশ্বর ভাবলো যদি এইভাবে পশ্চিম বাংলায় মানুষ নেমে আসে, বিশেষ করে 14ই আগস্টের রাত্রে, তখন শাসক ভাবলো যদি কলকাতার গদি নড়বড়ে হয়ে যায়, আমারও তো গদি নড়বড়ে হয়ে যাবে। যদি কেরল থেকে, উত্তরপ্রদেশ থেকে, বিহার থেকে, হরিয়ানা থেকে, পাঞ্জাব থেকে মানুষের জনস্রোত নেমে যায়, তাই ওই শাসক আর এই শাসক হাত মিলিয়ে নিল। আবার অন্যদিকে যারা অভিযুক্ত, যারা এই শাসক দলের চামচা আমচা, যারা গ্রেফতারও হয়েছে, সে সিভিক ভলেন্টিয়ার হোক, মনে রাখবেন সে শুধু সিভিক ভলেন্টিয়ার নয়, সে রাত্রে নিষিদ্ধ পল্লীতে শুধু ঘোড়া অভিযুক্ত এক চরিত্রহীন দুষ্কৃতী নয়, সে আবার পুলিশেরও ওয়েলফেয়ার সোসাইটিতে একটা পদে ছিল। এটা ভাবতে হবে।
সে বড় বড় পুলিশ অফিসারদের সঙ্গে মিটিং করত, তার বাইকটা এসছে কি করে সেই প্রশ্ন উঠেছে। আবার ডক্টর সন্দীপ ঘোষ তিনি কি করলেন, ঘটনাগুলো শুধু ঘটালেন নয়, পরের দিন সেরা ফরেন্সিক স্পেশালিস্ট বিদ্বান মানুষ তাকেও নিয়ে এলেন, কি করে রক্তরস মুছতে হবে, কোন রসায়ন দিয়ে রক্তরস মোছা যাবে। আর পুলিশের ভূমিকা তো জানি, সবাই নাকি দড়ি বেঁধে নিজেটা ঠিক করে নিয়েছিল এটা হচ্ছে ক্রাইম জোন, এর বাইরে আমরা থাকবো। ভাবুন, হাস্যকর সব ঘটনা ঘটিয়েছে। তা সত্ত্বেও সমস্ত রাজনৈতিক দল, আমি বলবো সমস্ত রাজনৈতিক দল ব্যভিচার করেছে। শাসক যেমন ব্যভিচার করেছে, বিরোধী দলগুলোও ব্যভিচার করেছে। আর ওইসব অতি বিপ্লবী লাল আর এমনি যারা লাল তারাও ব্যভিচার করেছে। সবাই নাকি পতাকা ছাড়া প্রতিবাদ করেছে। কেন ভাই? নিজের সদস্য বিভিন্ন জায়গা থেকে চাঁদা পাস, পতাকা ছাড়া কেন করবি? রাস্তায় নেবে করবি, কি হয়েছে? এত ভয়? নিজের রাজ্যে এতদিন ধরে শাসন করেছিস, সেই লাল পতাকা নিয়ে পারলি না মিছিল করতে? আর গেরুয়া বিরোধী দলনেতা চেয়েছিল, পায়নি। দিল্লি থেকে ফোন এসছিল যে গেরুয়া পতাকা ব্যবহার করা যাবে না। ওই ছাত্র সমাজ না অছাত্র সমাজ সেই করে কোনো রকমে ম্যারাপ বেঁধে নবান্ন অভিযান হয়েছে। এমন অভিযান, সব রাস্তা আটকে দিয়েছে পুলিশ, নবান্নতে পৌঁছাতে পারলো না, তারা এসে ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে পড়ল। আসলে সমস্ত রাজনৈতিক দল ব্যভিচার করেছে। হ্যাঁ, রাত জেগে গিটার বাজানো হয়েছে, রাত জেগে তবলা বাজিয়েছে অনেকে, রাত জেগে চুকচুক করে মদ খেয়েছে আর মোমবাতি জেলে বসেছিল, এরকমও অনেক অতি বিপ্লবী আছে। আসলে কিচ্ছু হয়নি। অভয়ার বাবা মা শুধু তাদের ক্ষতি হয়েছে, তারা শুধু লড়াই লড়েছে। আর ওই জুনিয়র ডাক্তারগুলো কখন সিএম ডাকবে সেই জন্যে বসেছিল। যেই ডেকেছে সিএম অমনি ছুটেছে। একমাত্র একজন বীরাঙ্গনা ছিল, তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, মানেননি, শিখিয়ে দিয়েছেন কাকে বলে অভিযুক্ত আর কাকে বলে আসামি, বুঝিয়ে দিয়েছেন। বাদবাকি সব মুখেই মারিতং জগৎ, ক্যামেরা দেখলেই বিরাট শের। একজন তো আবার পরবর্তীকালে নন্দনে লাফাতে লাফাতে চলচ্চিত্র উৎসবে চলে গেল। এই তো সব জুনিয়র ডাক্তার। কিন্তু অভয়ার বাবা মা, তারা মানুষের দৌড়ে দৌড়ে কেঁদেছে, 1 বছর ধরে কেঁদেছে। এখন অনেকে অনেক কিছু বলছেন এরা বিভিন্ন রাজনীতিবিদদের সঙ্গে যোগাযোগ রাখছে। আলবাত রাখবে, বাড়ির মেয়ে হারিয়েছে তাদের। আমি তো বলবো, আমি যদি এরকম স্বজন কাউকে হারাই, আমি শুধুমাত্র বিচার পাওয়ার জন্য শেষ পর্যন্ত যাদের সঙ্গে বসার তার সঙ্গে বসবো। বেশ করেছে অভয়ার বাবা মা। তোদের কেন এত গা জ্বলছে? এত গা তোদের জ্বলছে কেন? আসলে আমি বলছি না সব কটা রাজনৈতিক দল হচ্ছে নেমো খারাপ। আপনারা ভাবছেন শাসক শুধু চুকচুক করে খাচ্ছে? ছিল তো আঙুল, বুড়ো আঙুল, হয়ে গেছে সব কলা গাছ। দেখছেন না বান্ধবীর খাটের তলায় কোটি কোটি টাকা। মাথাটা তো একদম গেছে। বান্ধবীর খাটের তলায় যদি বাদশাহের মুনির কামসূত্র পড়ে থাকতো তাহলে তাও বোঝা যেত। কোটি কোটি টাকা পড়ে আছে, এটা তো ব্যভিচারী। আর বিরোধী দল, বলছি না বারবার যে ওপরে একটা কিন্তু সেটিং আছে। আর লালেরাও তো লাফাবেন না। আপনারা তো লজ্জা পাচ্ছিলেন লাল পতাকা নিয়ে যেতে। আপনারা নাকি মতাদর্শে বিশ্বাস করেন। কিসের মতাদর্শ? মার্ক্সবাদ না মাছভাত? যেহেতু এখন মাছভাত পাওয়া যাচ্ছে না, তাই মার্ক্সবাদ উড়ে গেছে। আসলে কি হয়েছে জানেন তো? একটা বিরাট ভোজভাজি। ধরুন এটি কেন্দ্রীয় এজেন্সি, তার দণ্ডমুণ্ডের কর্তা তিনি, আর কলকাতার ধরুন পুলিশের দণ্ডমুণ্ডের কর্তা, একই ব্যাচের বন্ধুত্ব রয়েছে। কেউ কাউকে মনে হয় অভয়ার জন্য তদন্ত করবে? সিবিআই অশ্বডিম্ব প্রসব করেছে। অভয়ার বাবা মা আমাকে ব্যক্তিগতভাবে সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম, বলেছে সবচেয়ে ক্ষতি করেছে
সিবিআই। রাজনৈতিক দলগুলো তো ক্ষতি করছেই, সিবিআই সবচেয়ে বেশি ক্ষতি করেছে। সবচেয়ে দুঃখের ব্যাপার কি জানেন? রাজ্যের একটাও বিদ্বজন বুদ্ধিজীবী বাবা মার পাশে দাঁড়াননি, একটাও শক্তিশালী ব্যক্তিত্ব বাবা মার পাশে দাঁড়াননি, কেউ দাঁড়ায়নি, কেউ কথা রাখেনি। আজকে সেই 1 বছর, এই 1 বছরে খতিয়ান দেখিয়ে দেব। আমি জানি যে বাংলাতে আবার নাটক হবে। আরে শুধু রাত দখল করলে হয়? এই যে এত বড় বড় বিরোধী পার্টি, শুধু তোরা রাত দখল জনগণ করবে, তোরা ভাবছিস পাশে গিয়ে দাঁড়িয়ে ছবি তুলে নিজেদের বিপ্লবী বলবি? সাধারণ মানুষ যদি রাত দখল করে, কর না তোরা বুথ দখল, তাহলে তো বুঝবো। সেটিং তো রয়েছে, এই বিষয়ে সেটিং রয়েছে। অভয়ার বিচার হবে না এই বিষয়ে সেটিং হয়ে গেছে। সেখানে লাল সবুজ গেরুয়া সবাই সেটিং করেছে। আর অতি বিপ্লবীগুলো গাঁজা খাবে, মদ খাবে, মোমবাতি জ্বালাবে, গেঞ্জি বিক্রি করবে, কার্ড বিক্রি করবে, গিটার বাজাবে, এসব চলবে। আর অভয়ার বাবা মা কাঁদবে। আজকে এক নজরে দেখুন যে এই কথাগুলো বললাম, আমি কি কোনো ভুল কথা বলছি? 8ই আগস্ট অভয়া, যিনি 2য় বর্ষের পিজিটি চেস্ট মেডিসিনে ছিলেন, দীর্ঘ 36 ঘন্টা পরিশ্রমের পর দিনের শেষে সেমিনার হলে বিশ্রাম নিচ্ছিলেন। পুলিশের রিপোর্ট অনুযায়ী প্রায় রাত 2টোর সময় সহকর্মীদের সঙ্গে ডিনার শেষে তিনি সেমিনার রুমে বিশ্রাম নিচ্ছিলেন। 9ই আগস্ট কি হলো? সকাল 9:30 নাগাদ দেহ সেমিনার হলে অর্ধনগ্ন অবস্থায় পাওয়া যায়। চোখ, মুখ ও গোপনাঙ্গ থেকে রক্তপাত ও গলায় আঘাতের চিহ্ন ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ প্রথমে আত্মহত্যা বলে দাবি করে। কেন আত্মহত্যা বলে দাবি করেছিল? কে দাবি করেছিল? ওই মহিলা কোথায় গেল? সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন বটে, কিন্তু ওই মহিলা সর্বসমক্ষে নিয়ে আসা উচিত। আসলে কনস্পিরেসি ছিল, সারা রাত ধরে গণধর্ষণ হয়েছে। তারপর এই ছাগলটাকে ডেকে নিয়ে এসে তাকে বলেছে যে তুমি যা করার করো। তার বীর্য পাওয়া গেছে, তার সব কিছু পাওয়া গেছে। আপনারা বুঝতে পারছেন তো পুরো ঘটনাটা? আসলে যারা এই ঘটনা নিয়ে রসিকতা করছেন তারা একটা নির্মম সত্যকে ঢাকা দিচ্ছেন। প্রথমে আত্মহত্যা বলে দাবি হয়, প্রাথমিক তদন্তের প্রায় 14 ঘন্টা বাদে অস্বাভাবিক মৃত্যু মামলা ন্যাচারাল ডেথ কেস রুজু হয়। 10ই আগস্ট ধর্ষণ ও খুনের অভিযোগ কলকাতা পুলিশের সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার। শুধু সঞ্জয় রায় শুধু সিভিক ভলেন্টিয়ার নয়, ওর ক্ষমতা ছিল আইপিএস অফিসার, WBPS অফিসার তাদের সামনে গিয়ে বসতো, ও ওয়েলফেয়ার দেখতো পুলিশের বাইক নিয়ে ঘুরতো। শুধু সিভিক ভলেন্টিয়ার নয়, একজন থানার ওসির থেকে কম গুরুত্ব ছিল না এই সিভিক ভলেন্টিয়ার। তার কারণ জানেন তার পারিবারিক পরিচয় আমি নাম বলবো না। একজনের সঙ্গে কত জনের দহরম মহরম জানেন? এসব তদন্ত সিবিআই করার কথা ছিল। নির্লজ্জের মতো সিবিআই আধিকারিকরা যারা এই তদন্ত করেছেন কেন বার করেননি সঞ্জয় রায়ের পারিবারিক পরিচয়? কেন বার করেননি সঞ্জয় রায়ের সেই প্রভাবশালিনীর সঙ্গে কোন অফিসার যুক্ত রয়েছে? পুলিশ জানায় প্রাথমিক জেরা ও ফরেন্সিক রিপোর্ট নিশ্চিত সঞ্জয় পরিকল্পিত যৌন নির্যাতন ও খুন করেছে। অন্যদিকে কলকাতায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসকরা কর্মবিরতি বিক্ষোভে সামিল হয়। রাজ্য জুড়ে চিকিৎসকদের নিরাপত্তা বাড়ানোর দাবি ওঠে। বিকেলে কলকাতা হাইকোর্টে স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়। কলকাতা হাইকোর্ট বুঝেছিল, কিন্তু তারপর কি হলো জানেন? অনেকে বলেন এইসব কেসে কি হয় জানেন? এইসব কেসে অনেক কেউটে চন্দ্রবড়ারা ঘুরে বেড়ায়, আর এইসব কেউটে চন্দ্রবড়ারা সবকিছু গুলিয়ে দেয়। এরপর কি হলো? 11ই আগস্ট অটোপসি রিপোর্টে নির্মম বল প্রয়োগের ছবি ধরা পড়ে। অটোপসি রিপোর্টে জানা যায় মৃতদেহের চোখ, গলা এবং মুখে রক্তপাত হয়েছিল, গায়ের আঘাতের চিহ্ন, ধর্ষণের প্রমাণ স্পষ্ট ছিল। রিপোর্টে পরিষ্কার এটা আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত ধর্ষণ ও হত্যাকাণ্ড। 12ই আগস্টে কি হলো? নৈতিক দায় স্বীকার করে আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ পদত্যাগ করেন। কে এই সন্দীপ ঘোষ? কে? তার পূর্ণাঙ্গ পরিচয় কেন বেরোয়নি? আপনারা বলবেন না সবাই তো সব জানেন। না, আপনি জানেন না।
সিবিআই কেন গোপন করে গেছে? সন্দীপ ঘোষের পূর্ণাঙ্গ পরিচয় মানুষ কেন এখনো জানে না? সিবিআই কেন তদন্ত করেনি? তার এই পদত্যাগ ছিল সামাজিক চাপ ও চিকিৎসকদের প্রতিবাদের প্রেক্ষিতে। এটা ভাবছেন আসলে ওর পদত্যাগ করাটাও ছিল আসলে একটা মাস্টার স্ট্রোক। কেন আসছি? এই পদত্যাগের মাত্র কয়েক ঘন্টার মধ্যে স্বাস্থ্য ভবন থেকে তাকে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে সিএইচে বদলি করে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশকে 7 দিন সময় দেন। তদন্ত সম্পন্ন না হলে তিনি নিজে সিবিআইয়ের কাছে তদন্ত তুলে দেবেন বলে দাবি করেন। এখন প্রশ্ন হচ্ছে, স্বাস্থ্য ভবন কেন তাকে বরখাস্ত করলো না, যার বিরুদ্ধে গণধর্ষণের মতো অভিযোগ রয়েছে? আরে পুলিশ তো জানতো কি হয়েছে, ওসি তো জানতো, ওসি তো ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছেন, বুঝতে পাচ্ছেন না কিভাবে লিখবেন, বুঝতেই পারছে না কি করে লিখবে। তাকে কেন আবার স্বাস্থ্য ভবন চিঠি দিল? যদি বিরোধীরা সাচ্চা হতো না, এই লাল আর গেরুয়া এরা যদি সাচ্চা হতো তাহলে সেদিনই রাস্তায় নেমে পড়তো। সাচ্চা এরা নয়, এই গেরুয়া লাল, এদের শাসকের সঙ্গে স্বর আছে। আসলে ব্যাপার কি জানেন তো, এরাও তো ব্যভিচারী। দেখেন না কি করে রাতের অন্ধকারে, কি করে এরা পার্টি অফিসে। এদেরও তো অনেক কথা, অনেক টেপ, অনেক ফুটেজ আছে শাসকের কাছে, তাই এরা ভয় পায়, ব্ল্যাকমেলের ভয় পায়। তা না হলে অন্য কোনো জায়গায় যদি সৎ বিরোধী থাকতো তাহলে এক্ষুনি, মানে সেই সময় কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে স্বাস্থ্য ভবন কেন পদত্যাগ করার পর তাকে দিয়েছে, এই প্রশ্নে সেই সময় গোটা শহর অবরুদ্ধ করে দিত। কিন্তু আমাদের যেহেতু লাল এবং এই গেরুয়া, এদের অনেক কিছু জানে শাসক, তাই ভয়ে এরা এগোয় না। 13ই আগস্ট 2024 কলকাতা হাইকোর্ট পুলিশি তদন্তে যথেষ্ট অগ্রগতি দেখতে না পেয়ে ঘটনা ঘটার তদন্ত সিবিআইয়ের হাতে হস্তান্তর নির্দেশ দেয়। আদালত দ্রুত স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেয়। অন্যদিকে সন্দীপ ঘোষের দ্রুত বদলির সিদ্ধান্তে হস্তক্ষেপ করে আদালত, তাকে ছুটি বা অবকাশে যাওয়ার নির্দেশ দেয় এবং সিএনএমএইচসিএইচের নিয়োগ বাতিল করে। সর্বভারতীয় ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন নেতৃত্বে 8,000-এরও বেশি চিকিৎসক জরুরি সেবা ছাড়া সমস্ত নন ইমার্জেন্সি পরিষেবা স্থগিত রাখে। কলকাতা, নয়াদিল্লি, গোয়া সহ বিভিন্ন শহরে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। এই অবধি সাংঘাতিকভাবে সমাজ এগিয়ে যাচ্ছিল এবং এইসব ব্যভিচারী রাজনৈতিক দলগুলো, এবং এরপর দেখুন চন্দ্রবোড়া আর কেউটেরা নামবে। তারপর তারা কি করবে দেখুন, চন্দ্রবোড়া কেউটেরা আসবে আর আসছে, তারা খবর পাচ্ছে। তখন আপনারা জানেন যে খবর তখনও পায়নি কলকাতা হাইকোর্ট, অসাধারণ তার ভূমিকা। এবং এইভাবে যদি চলতে শুরু করতো তাহলে আজকে অভয়ার গণধর্ষণ যারা করেছে তাদের প্রত্যেকে পেতাম আমরা। 14ই আগস্ট সমাজবিজ্ঞানের গবেষক ও নারী অধিকারী কর্মী রিমঝিম সিনহার দেওয়া ডাকে স্বাধীনতার আগের রাত্রে রিক্লেম দ্য নাইট অর্থাৎ মেয়েদের রাত দখল কর্মসূচি পালন হয়। রাজ্য জুড়ে ব্যাপক সাড়া পড়ে যায় এই কর্মসূচি ঘিরে। রাত 12টার পরও রাস্তায় নেমে আসে 8 থেকে 80 মহিলাদের সঙ্গে ছিল পুরুষরাও। প্রতিবাদের মাঝেই উত্তেজনা ছড়িয়ে পড়ে মধ্যরাত্রে। রাত 12:40-এর সময় আরজিকর হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে প্রচণ্ড ভাঙচুর হয়। কেন প্রচণ্ড ভাঙচুর হলো? আমি সেই সময় তার পাশেই ছিলাম। সেই সময় গোটা কলকাতা, বুঝলেন, 14ই আগস্ট রাত্রেবেলায় গোটা কলকাতা আমি ঘুরে বেরিয়েছি। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম আমি ঘুরিয়ে বেরিয়েছি। এই 12:40-এর সময় আমি তখন আরজিকরের পাশে। দুর্ভেদ্য দুর্গ, কেউ যেতে পারবে না। কলকাতা পুলিশ, বুঝতে পারছেন, স্কটল্যান্ড ইয়ার্ডের পরেই হচ্ছে কলকাতা পুলিশ। কিন্তু তা সত্ত্বেও আরজিকরে কেন ভাঙচুর হলো? প্রতিবাদীদের ভিড় থেকে কিছু দুষ্কৃতী পুলিশ ব্যারিকেড সরিয়ে হাসপাতালের ভেতরে ঢুকে পড়ে। পুলিশ কি করছিল তাহলে? পুলিশ কি তখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল বসে বসে? পুলিশ কি করছিল? গোটা কলকাতায় 18 বার আমার নিজের গাড়ি আটকে দেওয়া হয়েছে, আর দুষ্কৃতীরা ঢুকে গেল আরজিকরে ক্রাইম জোনে। হাসপাতালের ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ার গ্যাস ছুটতে হয়। অভিযোগ, বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জও করে পুলিশ। 15ই আগস্ট কি হলো? আরজিকরের হাসপাতালে ভাঙচুরের ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্ট কলকাতা পুলিশের কঠোর সমালোচনা করে। আদালত প্রশ্ন তোলে, পুলিশ কেন ভিড় সামলাতে ব্যর্থ হলো? হাইকোর্ট সিসিটিভির ফুটেজ সংরক্ষণ এবং হাসপাতালের নিরাপত্তা জোরদার নির্দেশ দেয়। অন্যদিকে পুলিশ জানায় হাসপাতালে ভাঙচুরের ঘটনায় 11টি এফআইআর হয়েছে। ছবি দেখে 21 জন তাদের শনাক্ত করা হয়েছে।
16ই আগস্ট কি হলো? দেশব্যাপী IMA 24 ঘন্টা চিকিৎসকদের ধর্মঘটের পাশাপাশি পশ্চিমবঙ্গে SUCI 12 ঘন্টা সাধারণ ধর্মঘট ডাকে। ওই একই দিনে পথে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ধর্ষকের ফাঁসি চান। এরপর কি হলো? এরপর কোবরা চন্দ্রবোড়ারা সব বেরোতে শুরু করলো, কারণ আর পারছে না, মানুষ জেগে গেছে। কোবরা চন্দ্রবোড়া সাপ বিষধর সাপেরা বেরোতে শুরু করলো। কেন বলছি বুঝে নিন, সব কিছু বলবো না, বলবোই না, তার কারণ যাদের বিরুদ্ধে আজকে বলছি তারাও কম শক্তিশালী নয়। আমি শুধু বলছি কোবরা চন্দ্রবোড়ারা সব শেষ করে দিল। দেশ জুড়ে সেই সময় আলোড়ন পড়ে গেছে। ধরুন কি হয়েছে বুঝতে পারছেন? আমি আপনাদের বলবো, আপনাদের বুঝে নিতে হবে। এর কোনো আপনি যদি বলেন প্রমাণ দিতে পারবো না। কি হয়েছে বুঝতে পারছেন? এদিকে একজন টলে যাচ্ছে, অন্যদিকে একজন ভয় পাচ্ছে, তৃতীয় একজনকে বলে দেওয়া হলো। কেউটে চন্দ্রবোড়ারা বেরিয়ে এলো ডেরা ছেড়ে। আমি বলবো যেভাবে এগোচ্ছিল সব কিছু ধসিয়ে দিল। যাই হোক, এবার চলে আসি। এরপর আমার সেই আর উত্তেজনা নেই, তার কারণ এরপর থেকে সব গুলিয়ে যাবে। 18ই আগস্ট 2024 আরজি করের ঘটনায় সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে শুনানি শুরু করে। তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চে মামলাটির শুনানি হয়েছিল। দেখুন, তারপর তো আপনাদের পরপর সব কিছুই বলবো, সব কিছু বলবো। 1 বছর ধরে কি হয়েছে বলবো। 1 বছর ধরে কে কত ধরনের চ্যাংড়ামি করেছে, কে কত ধরনের সেটিং করেছে, কে ওই অভাগিনী আমাদের বোন তার মৃত্যুকে মূলধন করে নিজের মতো এগিয়ে গেছে। আসলে কি জানেন তো, সবার দোষ রয়েছে। এই যে ছাত্র সমাজের নামে নবান্নে যে মিছিলটা হলো, সবাইকে আটকে দিল, ব্যারিকেড করেছে। আরে আমার যদি নবান্ন অভিযান করতে হয় আমি রাস্তা দিয়ে যাব কেন? আমি তো লোকালয়ের ভেতর দিয়ে লুকিয়ে ঢুকে যাব। সব রাজপথ দিয়ে প্রকাশ্যে যাবে, নাকি টেলিভিশন ক্যামেরা থাকবে যেখানে সেখান দিয়ে যাবে বলে যাচ্ছেন? আমি ধরে নিলাম DYFI এর তখন নেত্রী, বাম নেত্রী মীনাক্ষী আটকে দিলেন, তার নেতৃত্বে বাম কর্মীরা আটকে দিলেন। তা আটকে দিলেন তো বিরাট কাজ করে নিলেন। তারপর কোথায়? অনেকে বলছেন আসলে তিনি যেভাবে মীনাক্ষী মুখার্জি উঠে আসছিলেন, বামেদের বিশেষ করে আপনারা জানেন তো বড় হিংসুটে হয় এরা, একজন উঠলে আবার সবাই ঝাঁপিয়ে পড়ে। মীনাক্ষী যেহেতু লাইমলাইটে চলে যাচ্ছিল, পেছন দিক থেকে বামেরা সরে দাঁড়ালো, পতাকা ছাড়া লড়বে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা প্রথম দিকে একটু চেষ্টা করেছিল। অনেকে বলেন দিল্লি থেকে এমন ঝাপড় খেয়েছেন যে বাধ্য হয়ে কোনো গেরুয়া নয়, ছাত্র সমাজকে পেছন দিক থেকে সাপোর্ট করতে হয়েছে। আমি বলছি না আপনাদের বারবার, সমস্ত রাজনৈতিক দল ওই লাল, গেরুয়া, সবুজ আর বাদবাকি যেগুলো আছে সেগুলো তো পদবাচ্য নয় আমাদের রাজ্যে, এরা সবাই হচ্ছে কি জানেন, সবাই হচ্ছে ব্যভিচারী। এরা হচ্ছে চায় কি করে মানুষের কাছে বোকা বানিয়ে ভোট পাওয়া, জেতা। আর এই যে অতি বামপন্থী, মানে এরা গেঞ্জি তৈরি করবে, চেয়ার গেঞ্জি পরবে, ট্যাটু করবে, গেঞ্জি বিক্রি করবে অভয়ার নামে, মোমবাতি জ্বালাবে, গিটার বাজাবে, রাতে একটু চুকচুক করে খেয়ে নেবে, একটু টেনে নেবে, এসব করবে, কিন্তু কাজের কাজ কিছু করবে না। একটা কি আন্দোলন হয়েছে? কিসের আন্দোলন? আন্দোলন কাকে বলে? আন্দোলন কাকে বলে? শ্রীলঙ্কায় দেখেননি জনগণ আন্দোলন করেছে? দেখুন, ইউনুস মিয়া করিয়েছে, কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশ কিন্তু দেখিয়ে দিয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন কাকে বলে। 20 আগস্ট 2024 আমার মনে হয় আর বলার খুব যে আছে তা নয়, তার কারণ এরপর শুধু ঘটনা ঘটেছে, এইসবই ঘটেছে, কাজের কাজ হয়নি। আমি আপনাদের এখনও বলবো, এই অবধি 16ই আগস্ট অবধি মানুষ যেভাবে উঠে পড়ে লেগেছিল, কলকাতা হাইকোর্টের যে ভূমিকা ছিল অসাধারণ। আজকে এই ভূমিকাটা যদি থাকতো
এই ভূমিকাটা যদি থাকতো তাহলে আজকে সিবিআই অশ্বডিম্ব প্রসব করতো না। যে কথা আপনাদের বলছিলাম 17ই আগস্ট পর্যন্ত হ্যাঁ একটা তুঙ্গে যাচ্ছে আন্দোলন, সবাই রয়েছে, সবাই বিচার চায়। 18ই আগস্ট আমি বলে দিয়েছি, এবার আমি 20শে আগস্টে চলে আসব। আরজিকর হাসপাতালে সিআইএসএফ মোতায়েনের নির্দেশ সুপ্রিম কোর্টের। অন্যদিকে সুপ্রিম কোর্ট চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স গঠনের নির্দেশ দেয়। এই টাস্কফোর্স গঠনের উদ্দেশ্য ছিল দেশের মেডিকেল কলেজগুলিতে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা এবং চিকিৎসকদের জন্য নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করার সুপারিশ প্রণয়ন করা। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ এই নির্দেশ জারি করে এবং টাস্কফোর্স 3 মাসের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়। খুব গুরুত্বপূর্ণ। আমি এখানে আপনাদের একটা ছোট্ট জোকস বলবো, সেটা হচ্ছে একজন বিখ্যাত সাংবাদিক তিনি বলতেন যে আমাদের এখানে আন্দোলন হচ্ছে, গণ আন্দোলন হচ্ছে, চূড়ান্ত বিক্ষোভ হচ্ছে, এসব কিভাবে নিরসন করা যায় জানেন? রিপোর্ট দেওয়া। এই রিপোর্টেই সব শেষ হয়ে যায়, অনেকে বলেন, এটা আমার কথা না। যাই হোক, সুপ্রিম কোর্ট তো নির্দেশ দিল, রিপোর্ট দিল। এখন অনেকে প্রশ্ন তোলেন যে ভাই মারা গিয়েছে গণধর্ষণে আমাদের বোন অভয়া। ঠিকই তো, পৃথিবীর যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বলবেন সমস্ত মেডিকেল কলেজে নিরাপত্তা চাই। সবাই বলবেন যে হ্যাঁ, কাজ করার, কাজের অধিকার রাষ্ট্রের এটা দায়িত্বের মধ্যে পড়ে, সবাই যেন নির্বিঘ্নে কাজ করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে আসল বিষয়টা গেল কোথায়? যে কথা আপনাদের বলছিলাম বা বলার চেষ্টা করছি, আসল বিষয়টা কিন্তু ক্রমশ দূরে সরতে শুরু করলো। 27শে আগস্ট রাতারাতি ছাত্র সমাজ নামে একটি সংগঠন তৈরি করা হয়। এই ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান চলে, পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণ রোধে কড়া আইন আনার প্রতিশ্রুতি দেন। আমি এগুলোতে বিশদ আলোচনায় যাচ্ছি না। সেপ্টেম্বর 2024, 1 সেপ্টেম্বর চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 2রা সেপ্টেম্বর আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। আমি বলবো গ্রেফতার করতে বাধ্য হয় সিবিআই। মূলত হাসপাতালে দুর্নীতি ও কর্তব্যে গাফিলতির অভিযোগে গ্রেফতার করা হয়। অনেকে বলেন এই গ্রেফতার করা হয় তার কারণ তার নিরাপত্তার অভাব বোধ করছিলেন, এই মর্মে তিনি চিঠিও দিয়েছিলেন পুলিশকে। তার কারণ জনরোষ তখন তার দিকে, সিবিআই গ্রেফতার করলো। এরপর কয়েকদিনের মধ্যে প্রতিবাদী চিকিৎসকরা অভয়া ক্লিনিক চালু করেন এবং ধর্ষকের ফাঁসি এই মর্মে মাসের প্রথম সপ্তাহে বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে অপরাজিতা বিল আনে রাজ্য সরকার। 14ই সেপ্টেম্বর ধর্ষণ ও খুনের মামলায় সিবিআই হাতে গ্রেফতার হয় সন্দীপ ঘোষ। গ্রেফতার করা হয় টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকেও। ওই দিনই স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর 16ই সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে চিকিৎসকদের একটি দল যান দেখা করতে। অভিযোগ সেখানে তাদের সঙ্গে অভব্য আচরণ করা হয়েছিল। এটা সেপ্টেম্বর মাস। দেখুন, আমি এখানে আপনাদের একটা কথা বলে রাখি, এই প্রথম কিন্তু এটা হচ্ছে যে তা নয়, যে এই যে রাজ্যের পুলিশ আর সিবিআই কেন্দ্রের এজেন্সি, এদের সমঝোতার সেটিং কিন্তু বহুদূর। আপনাদের মনে আছে নাকি জানি না, বকটুই ঘটনার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যক্ষদর্শী সিবিআই হেফাজতে ছিল, তিনি কিন্তু অস্বাভাবিক মৃত্যু হয় তার। বকটুই ঘটনা, সেই প্রত্যক্ষদর্শী মৃত্যুতে কার সুবিধা হয়েছে? উত্তরটা আপনারা জানেন, আমি আর উত্তরটা দিচ্ছি না। তার মানে কি? আমি আরও একটা উদাহরণ দেব। একজন জেমস বন্ড হয়ে ঘুরে বেড়াচ্ছেন বীরভূমে, সিবিআইয়ের খাতায় তিনি ওয়ান্টেড। একটা গুলি চালানোর ঘটনায় সিসিটিভিতে তার ছবি চলে আসে। তখন দেখা যায় মানে মাটি খুঁড়তে, মানে কেঁচো খুঁজতে কেউটে বেরিয়ে আসে। কেন? তার কারণ সিবিআইতে আগেই ওয়ান্টেড ছিলেন, তাহলে ঘুরে বেড়াচ্ছেন কি করে? সুতরাং এজেন্সি সেটিং কিন্তু এই প্রথম নয়, অনেকে বলেন। অক্টোবর 24 অক্টোবরে মহালয়ার দিন আরজিকর হাসপাতালের প্রাঙ্গণে উন্মোচিত করা হয় অভয়ার আবক্ষ মূর্তি ক্রাই অফ দ্য আওয়ার।
অক্টোবর ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আমরণ অনশনে কর্মসূচি শুরু করে। অনেক টানাপোড়েনের পর 21 অক্টোবর নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে জুনিয়র ডাক্তাররা। বৈঠক করে না, বৈঠক করার জন্যে তারা কবে বৈঠক বুঝতে পারছেন তো? একটু চা খাবো নবান্নে, একটু চা খাবো নবান্নে। আসল ব্যাপারটা কিন্তু নেই, আসল ব্যাপারটা চলে গেছে। যাই হোক, নবান্নে গিয়ে চা খেলো। সেখানে একজন বীরাঙ্গনা, এক মহিলা চিকিৎসক, তার যে ভূমিকা, সেই ভূমিকা ছাড়া আর কারোর ভূমিকা চোখে পড়ার মতো ছিল না। বরং যারা এত বড় বড় কথা বলছিল, তারা নবান্নেতে চা খাওয়ার জন্য তারা উদ্বেলিত হয়ে ওঠে সেখানে গিয়ে। নভেম্বর 11ই নভেম্বর শিয়ালদা আদালতে আর্জিকর মামলার চার্জ গঠন করা হয়। এরপর চলে আসি ডিসেম্বর মাস। সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের গ্রেফতারি 90 দিন পেরিয়ে গেলেও সিবিআই চার্জশিট না দিতে পারায় 13ই ডিসেম্বর তাদের জামিন মঞ্জুর করে আদালত। অন্যদিকে তদন্তের গাফিলতির অভিযোগ তুলে পুনরায় সিবিআই তদন্ত চেয়ে ফের কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন অভয়ার বাবা মা। তবে হাইকোর্ট জানায় সুপ্রিম কোর্টে মামলাটি বিচারাধীন, তাই এখন শুনানি সম্ভব নয়। অবশ্যই তাই হবে। সিবিআই 90 দিন পেরিয়ে যাওয়ার পরও কেন তদন্ত করলো না? কে কার ব্যাচমেট ছিল, কেন প্রকাশ্যে এলো না? সিবিআইয়ের এই তদন্তকারী অফিসাররা জাতির শত্রু, গণশত্রু হিসেবে কেন চিহ্নিত হলো না? এই প্রশ্নের কোনো উত্তর নেই। এরপর চলে আসি জানুয়ারিতে। 9 জানুয়ারিতে শিয়ালদা আদালতে শেষ হয় আরজিকর মামলার বিচার প্রক্রিয়া। 18 জানুয়ারি আদালত সঞ্জয় রায়কে ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত করে। 20 জানুয়ারি সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়। জানুয়ারি মাস 2025, বছরের প্রথমে এই ঘটনায় অনেকে খুব ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়েন এই রায় শুনে, যে কেন ফাঁসি দেওয়া হলো না। কেন ফাঁসি দিলে কি খুব সুবিধা ছিল? খুব সুবিধা হতো না ফাঁসি দিলে। তার কারণ ফাঁসি দিলে তো অনেক কিছু ওই ফাঁসির মঞ্চেই সব শেষ হয়ে যেত। আমি আপনাদের এক্ষেত্রে একটা কথা বলি। স্তন্দাল বলে একজন বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক আছেন। তিনি একটা উপন্যাস লিখেছেন, লে রুজ এ লে নোয়া, বিখ্যাত উপন্যাস। সেই উপন্যাসে ফরাসি দেশের প্যারিস শহরে একজনকে সবাই একটি মামলাতে ফাঁসির কাটে, তখন তো ফাঁসি ছিল না, ফরাসি দেশে গিলোটিনে শেষ করে দিতে চাইছিল। কেন জানেন? তার কারণ সে শেষ হয়ে গেলে অনেকে বেঁচে যাবেন, হাফ ছেড়ে বাঁচবেন। অবশেষে গিলোটিনে সে গেল, কিন্তু গোটা ফরাসি দেশ পরে বুঝল সে ছিল নির্দোষ। সে শুধুমাত্র ছিল ক্রিয়ানক। আমি স্তন্দালের এই উপন্যাসের কথা বলছি কারণ এই স্তন্দালের উপন্যাস আসলে সত্য ঘটনার ওপর নির্ভর করে লেখা। কোথাও মনে পড়ে যাচ্ছে না? আমি তো বলবো যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। ভবিষ্যতে হয়তো এত অন্ধকারের মধ্যেও একটা আলো রয়েছে। একদিন না একদিন সঞ্জয় রায় হয়তো সত্যি কথাটা জানিয়ে দেবে। অনেকে বলছেন গভীর মেডিকেশন, অর্থাৎ ওষুধ দিয়ে তাকে আচ্ছন্ন করে রাখা হয়েছে। জীবন্ত মমির মতো এখন শুধু প্রাণটা তার স্পন্দিত হচ্ছে। কিন্তু একদিন তো বিচার হবেই। ফেব্রুয়ারি 2025, 9 ফেব্রুয়ারি অভয়ার জন্মদিনে রাজ্যের বিভিন্ন জায়গায় মৌন মিছিল বার হয়। অভয়াকাণ্ডের পর 24 ফেব্রুয়ারি প্রথমবার চিকিৎসকদের সমাবেশে উপস্থিত থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং চিকিৎসা সেই সময় যে কীরকম করছিল আপনারা দেখেছেন। আমি তাদের কোনো রকমভাবে বিদ্রূপ করব না, তির্যক মন্তব্য করব না, কিন্তু আপনারা জানেন কি হয়েছিল। এরপর মার্চ মাসের 2025, 17ই মার্চ সুপ্রিম কোর্ট জানায় আরজিকর মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টেই। 29 মার্চ সিবিআই রিপোর্ট দেয়, সেখানে গণধর্ষণের কথা উল্লেখ ছিল না, থাকার কথাও ছিল না, কারণ সিবিআই আগে থেকে ঠিক করেছিল তারা মার্চ মাসে 2025 কলকাতায় অশ্বডিম্ব প্রসব করবেন। সুতরাং তারা ঘোড়ার ডিম প্রসব করেছেন। এই হচ্ছে মোটামুটি আপনারা দেখলেন চিটিংবাজি, সেটিংবাজি, ব্যভিচার, মিথ্যাচার, কিছু লোকের লাম্পট্যের, এবং সর্বোপরি আমাদের বোন, আমাদের মেয়ে, বাংলার মেয়ে অভয়ার গণধর্ষণ, তার 1 বছর।
এই এক বছরে অনেক কিছু হয়েছে। এই এক বছরে চোখের সামনে পরিষ্কার হয়ে গিয়েছে যে রাজনৈতিক দলগুলো, প্রচলিত রাজনৈতিক দলগুলো আসলে মানুষের মনোভাব বুঝতে পারছে না। হ্যাঁ, আপনারা অস্বীকার করতে পারবেন না, সাধারণ মানুষ তারা রাস্তায় নেমেছে। ছাত্রী থেকে শুরু করে, গায়িকা থেকে শুরু করে, এমনকি নর্তকী তারাও রাস্তায় নেমেছেন। রাস্তায় নেমেছেন মহিলা, বৃদ্ধজনেরা রাস্তায় নেমেছেন। সেই সমস্ত মানুষ যারা হয়তো বাড়িতে তারা হয়তো রান্নাঘরের খুন্তি ছেড়ে নেমে এসেছিলেন হলুদ মাখা হাতে। আমরা দেখেছি মানুষ কি করে জ্বলে উঠেছে। শুধু মহিলারা নয়, তাদের পাশাপাশি পুরুষরাও। 14ই আগস্টে আমি দেখেছি দাদু, বৃদ্ধ দাদু, 80 বছরের ওপর তার বয়স, তিনি উত্তর কলকাতায় 2 নাতনিকে নিয়ে রাস্তায় বেরিয়েছেন। আমি দেখেছি, আপনারাও দেখেছেন। কিন্তু রাজনৈতিক দলগুলো ভয় পেয়েছিল, তাই পতাকা ছাড়া ন্যাকামি করছিল, অর্থাৎ পতাকা ছাড়া আমরা লড়ব। আবার যারা এত বড় বড় কথা বলছিল, যারা নাকি এত সোচ্চার ছিল, লালবাজারে আমি দেখেছি কোনো সাংসদ গেলে, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা গেলে, তারা তাদের গো ব্যাক বলছিল। কেন বলছিল? তার কারণ এর সবই সেটিং। আর এই রকম একটা লড়াইতে তো দরকার ছিল সমস্ত রাজনৈতিক দলের তাদের পতাকা নিয়ে লড়ার। জনসাধারণ পতাকা ছাড়া লড়তো, তা অসুবিধা কি? অসুবিধা কি? আসলে অনেকে নেপোয় মারে দই, অর্থাৎ তোমরা আন্দোলন করো, তোমরা খুর খাও, আমরা ক্ষীর খাবো, এটা চেয়েছিল। আবার যারা আন্দোলনকারী তাদের মধ্যে অনেকে খুব রোম্যান্টিক, এরা আলট্রা লেফটিস্ট, মানে কি বুঝতে পারছেন, অতি বামপন্থী। আমি গিটার বাজাবো, স্লোগান তুলবো, কবিতা লিখবো, দুর্ধর্ষভাবে আমি রাত যাপন করবো, মাঝে মাঝে ঢুকুঢুকু চলবে, মাঝে মাঝে একটু টেনে নেব, কয়েক ছিলিম শেষ করে দেব, দারুণ সময় যাবে, রাতভর আড্ডা মারবো, এরকমও লোক ছিল। কিন্তু অনেক মানুষ তারা তাদের সর্বস্ব দিয়ে লড়েছে। তারা আন্দোলনে তারা গিয়ে পাশে গিয়ে দাঁড়িয়েছে। এই মানুষগুলো কিন্তু সাচ্চা। এই ঘটনার পর অনেক গায়ক, গায়িকা, নায়ক, নায়িকা, অভিনেতা, অভিনেত্রী, অনেক নাম না জানা মানুষ তারা পরবর্তীকালে শাসক আশ্রিত মাতব্বরদের কাছে তাদের হেনস্থা হতে হয়েছে। অনেকে প্রোগ্রাম পাননি, অনেকে ডাক পাননি, অনেককে অনেক কিছু সহ্য করতে হয়েছে। সুতরাং পুরো বিষয়টাই অন্ধকার নয়, এখনো সেই রক্তবীজ আমাদের মধ্যে আছে। কিন্তু এরপর কি হবে? শুধু অভয়ার বাবা মা তারা একাই লড়বে? চিটিংবাজি, সেটিংবাজি, ব্যভিচারী, ভাড়ামোর, একটা বছর কেটে গেছে। এই একটা বছরে আমরা অনেক কিছু জানতে পেরেছি। এবার কি আরও সংযতভাবে, আরও তীক্ষ্ণভাবে মানুষ নামবে বিচারের জন্য? নাকি চিরকাল নেতাজি সুভাষচন্দ্র বোস অন্তর্ধান রহস্য, অথবা তার আগে শ্রী শ্রী চৈতন্য দেবের অন্তর্ধান রহস্যের মতোই চিরকালের মতো অভয়া, আমার আপনার বাড়ির মেয়ের মৃত্যু রহস্যই হয়ে থাকবে? আপনি কি মনে করেন? অবশ্যই লিখে জানাবেন।